ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। হুট করে তের ঘুম ভেঙে যায়। সে পাশ ফিরে দেখে জাঙ্কুক তার পাশে নেই। তে পুনরায় চোখ জোড়া বন্ধ করে নেয়। কিছু সময় যেতেই সে ক্লান্ত শরীরটা নিয়ে উঠে বসে। মাথাটা ভারী ভারী লাগছে। তে বিছানা থেকে নেমে জানালার পর্দাটা সরিয়ে দেখলো বাইরের প্রকৃতি এখনো অন্ধকারে আচ্ছন্ন। তে বুঝতে পারলো কিছুক্ষণ আগেই ফজরের আজান দিয়েছে। তে নিজের রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। তার উচিত নামাজ পড়ে তার বাবা মায়ের জন্য দোয়া করা। কান্নাকাটি করে আর কি হবে, তার বাবা মা তো আর ফিরে আসবে না। তে নামাজ আদায় করে বেশ অনেকক্ষণ তার বাবা মায়ের জন্য দোয়া দরুদ পড়লো। এরপর হঠাৎ করে জাঙ্কুকের কথা মনে পড়ে গেল তার। তে বিড়বিড় করতে লাগলো, উনি উনি এত সকালে গেলেন কোথায়? তে নিজের চোখ জোড়া মুছে জায়নামাজ গুছিয়ে রাখলো। তারপর ওড়নাটা আরও ভালো করে মাথায় পেঁচিয়ে রুম থেকে বের হলো। তের খালা জায়নামাজে বসে গুনগুনিয়ে কান্না করছেন। তে একটা শ্বাস ফেলে জাঙ্কুককে খুঁজতে লাগলো, কিন্তু জাঙ্কুক ঘরে নেই। তে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঘর থেকে বেরিয়ে বাগানের সাইডে এলো। সে অবশ্য আশা করেনি যে জাঙ্কুক এখানে থাকবে। একে তো ফুলের জাঙ্কুকের অ্যালার্জি, তবুও তে আনমনে এখানে এসেছে। তে বাগানের দিকে আসতেই থমকে গেল। জাঙ্কুক তের বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে আছে। তে কিছুটা এগিয়ে যেতেই জাঙ্কুকের কথা শুনতে পায়, মা, আমাকে ক্ষমা করবেন। সেদিন আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছিলাম। আমি জানি আমার ব্যবহারে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন। আমার দুর্ভাগ্য যে আমি আপনার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পেলাম না। আফসোস থেকেই গেল। জাঙ্কুক একটু থামলো, তারপর আবারও বলতে লাগলো, তে আপনাদেরকে অনেক ভালোবাসে। আমি বুঝতেই পারছি না ওকে আমি কিভাবে সামলাবো। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ও আমাকে যদি একটু ভালোবাসতো তাহলে হয়তো সামলাতে পারতাম, কিন্তু কাঁধের উপর ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জাঙ্কুক হকচকে পেছনে ফিরে তাকায়। তে তখন জাঙ্কুককে বলে, অভিযোগ করছেন আমার নামে? তের ফ্যাকাশে মুখটা দেখে জাঙ্কুকের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তে ভ্রু কুচকে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তখন তেকে বলল, অভিযোগ করব কেন তোমার নামে? সেটাই তো দেখছি। তা অভিযোগ করছেন কেন? জাঙ্কুক একটা চাপা শ্বাস ফেলে বলল, আমি অভিযোগ করছি না তে। তুমি কালকে সারাটা দিন না খেয়েছিলে। তুমি এটাও ভুলে গেছো যে তুমি প্রেগনেন্ট। তে বুকের উপর হাত রেখে বলল, আমি না হয় ভুলে গেছি, কিন্তু আপনার যে ফুলে অ্যালার্জি আছে সেটাও কি আপনি ভুলে গেছেন? কেন এখানে এসে দাঁড়িয়ে আছেন? জাঙ্কুক আর চোখে তের দিকে তাকায় আর বলে, আমি মেডিসিন খেয়েছি, আমার সমস্যা হচ্ছে না। তে জাঙ্কুকের হাত ধরে বলল, ভেতরে চলুন। জাঙ্কুক মাথা নেড়ে তের সাথে ঘরে ফিরে এলো। 7টা নাগাদ জাঙ্কুক বাইরে বেরিয়ে যায়। তারপর হোটেল থেকে খাবার নিয়ে আসে। এই অবস্থায় রান্না বান্না করার মতো কারোরই মন মানসিকতা নেই। রাত 8টার দিকে সবাই খেতে বসলো। তের খালা নিজ হাতে দেখে খাইয়ে দিচ্ছে। খাওয়ার মাঝে জাঙ্কুক বলল, মামি, আপনি কি আগামী 1 সপ্তাহ আমাদের সাথে থাকতে পারবেন? জাঙ্কুকের কথা শুনে তের খালা বলল, থাকতে হলে অবশ্যই থাকবো বাবা। জেনি মুখের খাবারটুকু গিলে বলল, কেন ভাইয়া, তোমরা কি 1 সপ্তাহ এখানেই থাকবে নাকি? জাঙ্কুক তখন বলল, তের পাসপোর্ট তৈরি হতে আরও 2-3 দিন সময় লাগবে। তারপর ভিসা অ্যাপ্লাই করব। সাধারণত 3 থেকে 5 দিনে হয়ে যাবে। মোট 7 দিনে সব প্রসেস শেষ করার চেষ্টা করব। তের পাসপোর্টের কথা শুনে জেনি, মুন সহ তের খালাও চমকে গেলেন। মুন তখন বলল, কি বলছো ভাইয়া? তের পাসপোর্ট ভিসা মানে কি? হ্যাঁ, আমি 1 সপ্তাহের মধ্যেই তেকে নিয়ে দেশ ত্যাগ করব। আর শোনো, কথাটা আমি তোমাদের 3 জনকেই জানালাম, এর বাইরে কেউ যেন জানতে না পারে। জেনি তখন জিজ্ঞেস করলো, কিন্তু তুমি তেকে নিয়ে কোথায় যাবে? আমি ওকে নিয়ে কোথায় যাব সেটা আমি কাউকেই বলবো না। কথাটা বলে জাঙ্কুক একবার তের দিকে তাকায়। তের মাঝে কোনো ভাবাবেগ নেই। সে এক দৃষ্টিতেই জানালা দিয়ে বাগানের দিকেই তাকিয়ে আছে। কেটে যায় 3 দিন। এই 3 দিন জাঙ্কুক তের সাথেই ছিল, অফিস বা হসপিটালেও যায়নি। তে আসরের নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করছিল। তখনই জাঙ্কুক তাকে এসে বলল, বোগামের নানুকে সেফ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তে তে জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। জাঙ্কুক তের দিকে এগিয়ে এসে বলে, তোমার বার্থ সার্টিফিকেটটা দাও তো। তে ছোট্ট করে জিজ্ঞেস করে, কেন? তোমার পাসপোর্ট করাতে লাগবে। তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলল, আপনার কি মনে হয় দেশ ত্যাগ করলেই আমরা সেফ থাকবো?
জাঙ্কুক ভ্রু কুচকে বলল, দেখো তে, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। আমি সত্যি আর রিস্ক নিতে চাই না। জার্মানিতে আমাদের কোম্পানির ব্রাঞ্চ আছে, আমরা সেখানেই যাব। তে কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, আমি এখান থেকে যাব না যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি দিতে পারছি। আমি কোথাও যাব না। কথাগুলো বলে তে রুম থেকে বেরিয়ে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে আর বলে, তে, তুমি কেন বুঝতে পারছো না? আমি কোনটা বুঝতে পারছি না বলেন? আমি তো বুঝতেই পারছি আপনার মাঝে লিওনোকে খুঁজে বের করার কোনো ইচ্ছাই নেই। আপনি চান না তাদেরকে শাস্তি দিতে, যাদের জন্য আমি শেষ সময়টাতেও আমার মায়ের পাশে থাকতে পারিনি, যাদের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। আপনি আমাকে বলেছেন তাদেরকে শাস্তি না দিয়েই পালিয়ে যেতে। আপনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? তের কথাগুলো শুনে জাঙ্কুক বিস্ফোরিত নয়নে তের দিকে তাকিয়ে রইল। তে নিজের হাত ছাড়িয়ে বলল, আপনি তাদেরকে এতই ভয় পেলে একাই চলে যান। আমি যাচ্ছি না আপনার সাথে, অনেক হিসাব নিকাশ বাকি আছে আমার। জাঙ্কুকের জল শক্ত হয়ে এলো। সেই অনুকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে তের পরিস্থিতিকে। জাঙ্কুক তখন তেকে বলল, তে, তুমি বেবিটার কথাও ভাববে না? ইয়োনো যদি কোনোভাবে তোমার ক্ষতি করতে সক্ষম হয়ে যায় তখন? সব চাইতে ঝুঁকিতে কিন্তু বেবিটাই আছে। আমি ওকে সামনে রাখতে পারবো। মা বলতো মাই নাকি সন্তানদের সবচাইতে বড় রক্ষক। আমিও আমার সন্তানের রক্ষক হব। বেবিটা আমার দুর্বলতা নয়, ওকে আমার দুর্বলতা ভাববেন না। ও আমার শক্তি, আমি শুধু ওর জন্যই বেঁচে আছি। জাঙ্কুক ফোঁস করে একটা শ্বাস ফেললো আর বলল, তার মানে তুমি দেশের বাইরে যাবে না? না, যাব না। জাঙ্কুক এবার ভীষণ বিরক্ত হলো। তাহলে কোথায় থাকবে তুমি? এই বাড়িতে থাকবে? দেখোতে, আমি কিন্তু পারবো না সব কাজ বাদ দিয়ে তোমাকে গার্ড দিতে। কথাটা শুনে তে রাগি চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক না চাইতেও কিছুটা ঘাবড়ে গেল। সে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। তে তখন বলল, আপনাকে তো বলিনি আমাকে গার্ড করতে। আপনি আমাকে গার্ড করছেন কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আর সত্যি বলতে আপনার জন্যই আমি আর বেবি আর বিপদে আছে। ওই ইয়োনো তো আপনাকে কিছুই করবে না, কারণ আপনাকে সে দ্বিতীয় বিয়ে করাবে। আমাকে বিয়ে করার সময় তাকে দাওয়াত দেননি, হয়তো সেটা নিয়ে তার মনে কষ্ট জমেছে, সেই জন্যে হয়তো আপনাকে আবারও বিয়ে করাতে চাইছে। তের কথা শুনে জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকায়। রাগে তের শরীর রীতিমতো কাঁপছে। জাঙ্কুক তখন তেকে বলল, তুমি ঠিক কি বলতে চাইছো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি দ্বিতীয় বিয়ে না করে ভুল করে ফেলছি। আমার কি দ্বিতীয় বিয়ে করে নেওয়া উচিত তে? তাহলে কি তুমি আর বেবি বিপদমুক্ত হয়ে যাবে? কথাটা শুনে তে আগে লাল হয়ে যায়, দাঁতে দাঁত চেপে বলে, যান বিয়ে করুন গিয়ে, এক্ষুনি বের হন আমাদের বাড়ি থেকে। আর এবার বিয়ে করলে ওই ইয়োনোর বাচ্চাকেই আগের দাওয়াত দেবেন। কথাটা বলেই তে জাঙ্কুককে ধাক্কাতে লাগলো, কিন্তু জাঙ্কুককে একটু নাড়াতে পারলো না। কিছুক্ষণ যেতে যেতে বুঝতে পারলো এই খাম্বাকে সে সরাতে পারবে না। এতে করে তের রাগ আরও বেশি বেড়ে যায়। সে ফ্লোরে বসে পড়ল আর কান্না করতে লাগলো, মা, মা, বাবা, তোমরা কোথায়? কথাটা বলেই তে কান্না করতে লাগলো। এতক্ষণে রেগে মেগে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলেও এবার তের কান্নায় জাঙ্কুক মাথা নিচু করে তের দিকে তাকায়। তে খাটের সাথে মুখ থেকে কান্না করছে। কান্নার তোড়ে ছোট্ট শরীরটাও ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। জাঙ্কুক চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। সে বুঝে উঠতেই পারছে না যে এই মেয়েকে সে কীভাবে সামলাবে। 4 মাসের প্রেগনেন্সিতেই এত মুড সুইং এ মেয়ের। এরপরে যে কী হবে আল্লাহ ভালো জানেন। জাঙ্কুক এক হাতে তেকে টেনে কোলে তুলে নিল। তে নামার চেষ্টায় ছটফট করছে কিন্তু নামতে পারছে না। জাঙ্কুক থেকে বলল, কাঁদছো কেন? বলবে তো। আপনি খুব খারাপ। জাঙ্কুক একটা শ্বাস ফেলে থেকে খাটে বসিয়ে দিয়ে বলল, তুমি কি এখানেই থাকতে চাইছো? তে না বোধক মাথা নাড়ায় আর বলে, আমি আপনাদের বাড়িতে যেতে চাই, আমি সেখানেই থাকবো। তের কথা যেন জাঙ্কুক কিছুতেই মেনে নিতে পারলো না আর বলল, তুমি তুমি কি পাগল হয়ে গেছো? তে নিজের চোখ জোড়া মুছে বলল, আমি বলেছিলাম না যে ইয়োনোর সাথে আরও একজন আছে? জাঙ্কুক হ্যাঁ বোধক মাথা নাড়ে। আমি শিওর যে সেই লোকটা আপনার ফ্যামিলির কেউই ছিল, বা আপনার ফ্যামিলির কেউই সেই লোকটাকে দিয়ে কাজ করাচ্ছে। কথাটা শুনে জাঙ্কুক অবাক হয়ে যায় আর বলে, এসব তুমি কি বলছো? মানলাম আমার ফ্যামিলির অনেকেই তোমাকে পছন্দ করে না, তাই বলে আমাকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য তোমাকে বা বেবিকে মেরে ফেলতে চাইবে, এই ভাবনাটা একটু বেশি বেশি হয়ে গেল না তে? তে কিছুক্ষণ চুপ থেকে বলল, ইয়োনো আমাকে যে ডিভোর্স কাগজে সাইন করতে বলেছিল সেই ডিভোর্স কাগজটা আপনাদের বাড়ি থেকেই পাঠানো হয়েছিল। হোয়াট? কি কি বলছো কি তুমি?
তে উপন্যাস মাথা নেড়ে বলল, বোগাম ভাইয়া কাগজটা আপনাদের বাড়ির দারোয়ানের থেকেই নিয়েছিল। আমি নিশ্চিত ওই বাড়িতেই আসল রহস্য লুকিয়ে আছে। আমি যদি এভাবে তাদের ভয়ে পালিয়ে যাই তাহলে তো তারা জিতেই যাবে। তাছাড়া শত্রু যেহেতু আপনজনের মধ্যেই আছে, সেহেতু আমি চাঁদে চলে গেলেও সেফ থাকতে পারবো না। তারা আমাকে মারার চেষ্টা করেই যাবে। তার চেয়ে আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব শত্রুকে খুঁজে বের করা। জাঙ্কুক কি বলবে ভেবে পেল না। তে আবারও বলে উঠল, আচ্ছা আপনি এটা একবারও ভেবেছেন বাবা মা মারা যাওয়ার পরেও হসপিটালের কেউ তাদের আত্মীয়দের খুঁজে বের করার চেষ্টা করেনি কেন? বাবার সাথে তো ফোন ছিল, সেই ফোনটাই বা গেল কোথায়? আন্টি বা এভাবে হাওয়া হয়ে গেল কেন? একবারও ভেবে দেখেছেন? তের কথাগুলো জাঙ্কুক আরও আগে ভেবেছে। তার মনেও এসব নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সে শুধু তে আর বেবিকে সুরক্ষিত রাখার ব্যাপারে বেশি ফোকাস করতে চেয়েছে। জাঙ্কুক তখন বলল, আমি এখনো মানতে পারছি না যে এসবের পেছনে আমার বাড়ির কেউ থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত এই ব্যাপারে যে আপনার বাড়িরই কেউ আছে। তাহলে কি তুমি ওই বাড়িতে ফিরে যেতে চাইছো? তে তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আর বলল, আমিও দেখতে চাই যে এসবের পেছনে কে আছে। তেকে এভাবে শক্ত হতে দেখে জাঙ্কুকের ভালো লাগলো। সে অবশ্য তেকে নিয়ে অনেক চিন্তায় ছিল, সেই জন্যই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। কিন্তু এখন সেও যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবে যে এসবের পেছনে ইয়োনোর সাথে সাথে আর কে কে আছে। জাঙ্কুক তখন বলল, আচ্ছা তাহলে ব্যাকপ্যাক করে নাও, আগামীকালকেই আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। জাঙ্কুকের সাথে তেকে বাড়ির চৌকঠে পা রাখতে দেখে জিন মুখ বাঁকিয়ে এগিয়ে এলেন। ছেলের উদ্দেশ্যে বলেন, বাহ বাহ, তাহলে তুই এই মেয়েটাকে ঘাট থেকে আর নামাতেই পারলি না? ভালো করে তাকিয়ে দেখো মা, ও আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার ঘাড়ে চড়ে নেই। তোমার কি দৃষ্টিশক্তিতে সমস্যা হয়েছে? দেখো, সমস্যা হলে বলো, আমি চাই না তুমি নাতি নাতনির মুখ দেখার আগেই অন্ধ হয়ে যাও। ছেলের মুখ থেকে এই সমস্ত কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না জিন। জাঙ্কুকের কথাগুলো শুনে জিমিনের মা বলল, যে কে বাবা, তুমি তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? তুমি হয়তো শ্বশুর শাশুড়ির শোকে বউয়ের সব অপকর্ম ভুলে গিয়েছ, তাই বলে কি আমরা বাড়ির সবাই ভুলে গেছি? জিমিনের মায়ের কথা শুনে তে তার দিকে শান্ত চাহনি নিক্ষেপ করলো। সে ফিরেই এসেছে এদের ইটের জবাব পাথর দিয়ে দিতে। তে তখন বলে, ফুপুমণি, আপনি আমার কোন অপকর্মের কথা বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারলাম না। তের মুখ থেকে প্রথমবারের মতো কথাটা শুনে জিমিনের মা ভীষণ রেগে গেলেন। তে আবারও বলে উঠল, আপনার হয়তো আমার অপকর্মের কথা মনে করতে একটু সময় লাগবে। আচ্ছা আপনি সময় নিন, আমি তো এই বাড়িতেই আছি। আপনার যখন মনে পড়বে তখন আমাদের সবাইকে ডাক দিবেন, আমরা সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো, কেমন? এখন আমি অনেক ক্লান্ত, সরুন দেখি। কথাটা বলেই জিমিনের মাকে পাশ কাটিয়ে তে চলে গেল। এদিকে জাঙ্কুক থাকায় তেকে কেউ বেশি কিছু বলতেও পারলো না। জাঙ্কুক আর চোখে একবার উপস্থিত সবার দিকে তাকিয়ে তের পিছু পিছু চলে যায়। নিজের রুমের দিকে যেতে যেতে জাঙ্কুক তের উদ্দেশ্যে বলে, আলাদা রুমে থাকবে নাকি? থাকতে চাইলে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। জাঙ্কুকের কথা শুনে তে চোখ কটমট করে তাকায়। জাঙ্কুক এভাবে তাকানোর কারণটা খুঁজে না পেয়ে বলে, এভাবে তাকাচ্ছ কেন? আপনি তো কি ও বুঝেছি, আমি থাকলে ওসব আজে বাজে জিনিস গিলতে পারবেন না, তাই আমাকে অন্য রুমে থাকতে বলছেন, তাই তো? মানে কী সব আজে বাজে জিনিসের কথা বলছো? ওই যে হারাম জিনিসগুলো, যেগুলো খেলে নেশা হয়। তের কথা বলার ধরন দেখে জাঙ্কুক সরু চোখে তের দিকে তাকায় আর ভাবে, মেয়েটার মেজাজ ইদানিং একদম নাকের ডগায় থাকে। এভাবে না বললেও পারতো মেয়েটা। হারাম জিনিসকে হারাম বলেছি, এর থেকে ভালো করে আবার কিভাবে বলবো? জাঙ্কুকের মুখটা চুপসে গেল আর বলল, আমি ওসব খাই না, মিথ্যাবাদী। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, এভাবে কথা বলবেন আমার সাথে, 100 বার বলবো, কি করবেন? জাঙ্কুক একটা চাপা শ্বাস ফেলে বলল, কিছুই করবো না। জাঙ্কুক নিজের রুমে দরজা খুলে ভেতরে ঢুকলো, তার পিছু পিছু তেও ঢুকলো। জাঙ্কুক ব্যাগপত্র খাটের উপরে রেখে কাভার্ডের দিকে যেতে যেতেই বলল, ফ্রেশ হয়ে রেস্ট নিও, আমাকে একটু অফিসেও যেতে হবে। তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবের পিন খুলতে খুলতে বলল, আসবেন কখন? জাঙ্কুক আলমারি থেকে টাওয়েল বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে আসতে দেরি হবে, অনেক কাজ জমে আছে। জাঙ্কুক ওয়াশরুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর দরজা কেউ কড়া নাড়ল। তে বোরকাটা ঝুড়ির মধ্যে রেখে মাথায় ওড়না টেনে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে জিমিনকে কফির মগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তে খানিকটা থমকে যায়। এদিকে তেকে জাঙ্কুকের রুমে দেখে জিমিন বড়সড় একটা ধাক্কা খেলো। আনমনেই বলে উঠল, তুমি এই রুমে? তে ভ্রু কুচকে বলো, আমি এখানে। কেন? জিমিন তেকে পাত্তা না দিয়ে বলো,
জেকে কোথায়? জিমিনের কথা শুনে তে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে জিমিনকে উপর নিচ পরখ করে বলল, আপু, আপনি যে বয়সে আমার স্বামীর থেকে বড় হন সেটা আমি আজকে জানলাম। তের কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় জিমিন আর বলে, এই মেয়ে, কি বললে তুমি? ভুল কিছু বললাম নাকি? এই যে আপনি আমার স্বামীর নাম ধরে ডাকছেন, এর মানে নিশ্চয়ই আপনি আমার স্বামীর থেকে বড় হন, তাই না? জিমিন কিছু বলতে যাবে, এরই মাঝে জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জাঙ্কুকের পরনে শুধুমাত্র একটা টাওয়েল। তে জাঙ্কুকে খেয়াল না করলেও জিমিন জাঙ্কুককে খেয়াল করেছে। জিমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে তার দৃষ্টি অনুসরণ করে জাঙ্কুকের দিকে তাকাতেই থমকে যায়। তের চিৎকারে জাঙ্কুক দরজার দিকে তাকায়। জিমিনও ভ্যাবাচাকা খেয়ে যায়। জিমিন কিছু বুঝে ওঠার আগেই তে ধাম করে দরজাটা লাগিয়ে দেয়। মুখের উপর এভাবে দরজা লাগিয়ে দেওয়ায় জিমিন ভীষণ রেগে যায়। সেই সাথে তার খারাপও লাগছে। তো এখন থেকে জাঙ্কুকের রুমে থাকবে ভাবতেই তার হাত পা কাঁপছে। জিমিন কফির মগটা নিয়েই নিজের রুমে ফিরে আসে। কান্না পাচ্ছে তার ভীষণ। কফির মগটা টেবিলের উপর রেখে সে ডুকরে কেঁদে ওঠে আর বলে, আর পারছি না সহ্য করতে এসব। জিমিন আপু, সুগা ভাইয়া অপেক্ষা করছে তোমার, তাড়াতাড়ি চলো, নইলে ভাইয়া কিন্তু আমাদেরকে রেখেই চলে যাবে। রোজের কথায় জিমিন চোখ জোড়া মুছে ব্যাগটা কাঁধে তুলে নিল। ফোনটা হাতে নিতেই তার ফোনে একটা ছোট্ট মেসেজ আসে। জিমিন মেসেজটা ওপেন করলো। সেখানে লেখা ছিল, মাঝে মাঝে একটু ধৈর্য রাখতে হয়, নইলে পরিস্থিতি আরও বেশি হাতের বাইরে চলে যায়। তোমাকে বিয়ে করতে জেকে বাধ্য করাই যায়, তাতে কি হবে? তুমি কি পারবে ওর সাথে শান্তিতে সংসার করতে? পারবে না। সেরকম করলে জেকে তোমাকে ঘৃণা করবে। তার চেয়ে আরও কয়েকটা দিন ধৈর্য ধরো। আপাতত তের সাথে বা জাঙ্কুকের সাথে ভালো ব্যবহার করো, যেন তোমাকে কোনোভাবেই কেউ সন্দেহ না করে। মেসেজটা দেখে জিমিন মুখ বাঁকায়। সে জানে না লোকটা কি করতে চাইছে, কিন্তু সে সত্যি আর সহ্য করতে পারছে না। জিমিন সব ভাবনা সাইডে রেখে রোজের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো। তারপর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। তে সেই তখন থেকে চুপচাপ বিছানার এক কোণায় বসে আছে। তখন তের চিৎকার দেওয়ার কারণটা জাঙ্কুক এখন অবধি বুঝে উঠতে পারেনি। জাঙ্কুক তেকে বলল, আমি যাওয়ার সময় খাবার পাঠিয়ে দেবো, খেয়ে নিও। তে কোনো উত্তর দিল না। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের দিকে এগিয়ে যায় আর বলে, কি হলো, কিছু বলছো না কেন? তে একবার জাঙ্কুকের পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। জাঙ্কুক একদম স্যুট কোট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তে বিড়বিড় করে বলল, সব দেখে নিয়েছে হয়তো। তের কথাগুলো জাঙ্কুক শুনতে পেয়েছে, তবে বুঝতে পারেনি। জাঙ্কুক মনে মনে ভাবলো, সব দেখে নিয়েছে মানে কি? তে একটা বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে বলল, আমি না থাকলে আপনার সব কিছুই আজকে জিমিন আপু দেখে নিত। জাঙ্কুক সরু চোখে তের দিকে তাকায় আর বলে, তখন জিমিন এসেছিল? কেন এসেছিল? ও, জিমিনকে এখন জিমিনা বলছেন কেন? আপু বলুন। তের কথা শুনে জাঙ্কুকের মেজাজ খারাপ হলো। শান্ত কণ্ঠে বলল, ও আমার থেকে 5 বছরের ছোট, ওকে আমি আপু ডাকতে যাবো কোন দুঃখে? তে চোখ পাকিয়ে বলে, উনি আপনার ছোট হলে আপনাকে নাম ধরে ডাকছিল কেন? নাম ধরে ডেকেছে কারণ ও একটা বেয়াদব। জিমিন আপু বেয়াদব না, আমার মনে হয় উনি আপনার মুখ থেকে আপু ডাক শুনতে চায়, সেই জন্যই আপনি আজকে থেকে ওনাকে আপু বলেই ডাকবেন। জাঙ্কুক আর চোখে তের দিকে তাকিয়ে ছোট্ট করে উচ্চারণ করে বলল, নো ওয়ে, আপনি হয় ওনাকে আপু বলে ডাকবেন, আর নয়তো আমি আজকে থেকে আপনাকে ভাইয়া বলে ডাকবো। তের কথা শুনে জাঙ্কুক চোখ বড় বড় করে তের দিকে তাকায়। এদিকে তের চেহারা দেখে বোঝা যাচ্ছে তে ভীষণ রেগে আছে। রাগে নাকে ডগাটা পর্যন্ত লাল হয়ে গেছে, ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। জাঙ্কুক মৃদু স্বরে বলো, তুমি একবার আমাকে ভাইয়া ডেকেই দেখো না, কি করি তোমার? তের আগে ফুসতে ফুসতে বলে, ডাকলে কি করবেন আপনি? যেটা একজন স্বামীর করা উচিত সেটাই করব, আর সেটা করার পর তুমি হয়তো ভাইয়া নামক শব্দটাই ভুলে যাবে। জাঙ্কুক কথাগুলো হুমকি স্বরে বলেছে। জাঙ্কুকের কথা শুনে তের রাগ মুহূর্তে পানি হয়ে যায়। সে একটা শুষ্ক ঢোক গিলে অন্যদিকে তাকায়। জাঙ্কুক তখন বলে, তুমি চাইলেই আমি এখনই তোমাকে সেটার ট্রেলার বা টিজার দেখাতে পারি, দেখতে চাও? তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনার হয়তো দেরি হয়ে যাচ্ছে, আপনার অফিসে যাওয়া উচিত। কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক ধপ করে তের পাশে বসে পড়ল। তে রিয়াক্ট করার আগে জাঙ্কুক তের চুলে হাত ডুবিয়ে তেকে নিজের কাছে টেনে নিল আর বলল, আমি চাই তুমি আমাকে একবার ভাইয়া বলে ডাকো, আমাকে ভীষণভাবে রাগিয়ে দাও, তারপর আমি তোমাকে সেটার জন্য শাস্তি দেওয়ার সুযোগ পেয়ে যাই। দয়া করে একবার ভাইয়া বলে ডাকো না, আর আমি তোমাকে সেটার জন্য পানিশমেন্ট দিতেও রাজি আছি, হানিবি।
জাঙ্কুকের কথাগুলো শুনে তের শরীর অবশ হয়ে এলো। সে ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে রইল। তেকে লজ্জা পেতে দেখে জাঙ্কুক আরো পাগলের মতো হয়ে গেল। সে যেই না নিজের শুষ্ক ঠোঁট দ্বারা তের ভেজা ঠোঁটে চুমু দিতে যাবে, ঠিক তখনই তের ডান দিকে ঘুরে যায়, যার ফলে চুমুটা গিয়ে তের বাম গালে পড়ে। জাঙ্কুক হতাশ হয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর তেকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। এদিকে তের ইচ্ছা করছে এই মুহূর্তে এখান থেকে অদৃশ্য হয়ে যেতে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যেতে নিলে তে রিনরিনিয়ে গলায় বলে ওঠে, তাড়াতাড়ি ফিরবেন, আমার একা একা ভালো লাগবে না, তাছাড়া আপনার কাছে তো ফোনও নেই। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের দিকে তাকায় আর বলে, ফোন কিনবো ভাবছি, তবে যদি তুমি চাও তবেই কিনবো। জাঙ্কুকের কথার মানেতে বুঝে উঠতে পারলো না আর বলল, অবশ্যই আমি চাই আপনি ফোন কিনে নিন, নয়তো আমার দরকার হলে আমি আপনাকে কল করব কিভাবে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই চাও? আজব, মিথ্যা বলবো কেন? জাঙ্কুক দুপা এগিয়ে এসে বলল, তুমি জানো আমি কেন ফোন কিনি না? তের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমি কিভাবে জানবো? আমার মন মেজাজ প্রায় সময় খারাপ হয়ে যায়, আর তেমনটা হলে আমি সর্বপ্রথম ফোনটাই আছাড় মারি। বলতে পারো এটা আমার বদ অভ্যাস। আর ইদানিং আমার মন মেজাজ একটু বেশিই খারাপ থাকে। ওই যে একটু আগে তুমি যেটা করলে, আমি তো আর তোমাকে তুলে আছাড় মারতে পারবো না, কিন্তু ফোনটা থাকলে এতক্ষণে আমি কি করেছি? আপনি তো আমার গালে চুমু দিলেন, আমার দোষ কি? তুমি ছটফট করছিলে কেন? যেদিন তুমি ছটফট করা বন্ধ করবে সেদিনে আমি ফোন কিনবো, কারণ তার আগে বেশিরভাগ সময় আমার মন মেজাজ খারাপ থাকবে। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আমি ছটফট করবো না তো কি করব? আপনি ওভাবে আমার দিকে তাকিয়েছিলেন কেন, আর আমার গালে চুমু দিলেনই বা কেন? আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখলে কি আমি কখনো ছটফট করি? জাঙ্কুকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাঞ্জরা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। জাঙ্কুক তখন বলো, তোমার দিকে তাকাবো না তো কি অন্য মেয়ের দিকে তাকাবো? আমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার অনেক ভালো লাগবে, তাই না? আর লিসেন, আমি তোমার গালে কিস করতে চাইনি, আমি তো তোমার ওই। জাঙ্কুক আর কিছুই বলতে পারলো না। তে অদ্ভুত চোখে তার দিকেই তাকিয়ে আছে। তে তখন বলো, আপনি কি সেই রাতের মতো উল্টাপাল্টা কিছু খেয়েছেন নাকি? কোন রাতের মতো? ওই মোনাপুর মেহেদি রাতের মতো। তের কথা শুনে জাঙ্কুক নিজের চুল খামচে ধরলো আর বলো, না আমি কিছুই খাইনি, আর খেয়ে থাকলেও তোমার কাছে আর যাব না, সেই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকো। তে বসা থেকে দাঁড়িয়ে যায়, জাঙ্কুকের দিকে এগিয়ে এসে বলে, তাহলে কোথায় যাবেন? যেখানে যাই না কেন তাতে তোমার কি? তোমার কাছে না গেলেই তো হলো। আর আমি সেদিনও তোমার কাছে যাইনি, তুমি নিচ থেকে আমার রুমে এসে আটকে পড়েছিলে। জাঙ্কুকের কথা শুনে তে স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুক আর কিছু না বলে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। বিকেলের দিকে সূর্যের আলো মলিন হয়ে এসেছে। তে ব্যালকনিতে থাকা চেয়ারের উপর বসে তার বাবা মায়ের কথা মনে করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ করে সে ঘুমের ঘুরে অদ্ভুত কিছু অনুভব করে ধরপড়ে উঠে বসে। তে মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ যেতে সে একটু স্বাভাবিক হয়। তে কাঁপা কাঁপা হাতটা নিজের পেটের উপর রাখতেই তার চোখ দুটো চিকচিক করে উঠল। সে ঘুমের মাঝে পেটের মধ্যে সূক্ষ্ম নড়াচড়া অনুভব করেছে। তে বেশ কিছুক্ষণ সেভাবেই বসে থেকে রুমে ছুটে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে পেটের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার পেট ততটাও দেখা যাচ্ছে না। তাকে প্রথমবার দেখলে কেউ বুঝতেই পারবে না যে সে প্রেগনেন্ট। তাই পুনরায় পেটের উপর হাত রেখে বলল, আজ প্রথমবারের মতো তোর অস্তিত্ব অনুভব করলাম। প্রথমবার মনে হলো তুই সত্যি আমার মাঝে আছিস। আমি তোর জন্য একটা নাম ঠিক করেছি, শুনবি? তুই হালকা হাসলো, তার চোখে পানি, কিন্তু ঠোঁটের কোণে হাসির রেখা। আলো, তুই আমার আলো। তুই কিছুক্ষণ চুপ থেকে বলো, আমি জানি না তুই ছেলে নাকি মেয়ে, কিন্তু আমি তোকে আলো বলেই ডাকবো, বুঝলি? তবে তুই যদি হেসে ছেলে হস তাহলে তোর ভালো নাম হবে টেকুক, আর তুই যদি মেয়ে হস তাহলে তোর ভালো নাম হবে ভিকুক। তের ভাবনার মাঝে দরজায় কেউ নক করলো। তে আয়নায় থাকা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। দরজা খুলবে নাকি খুলবে না সেটাই ভাবছে। তে পা টিপে টিপে দরজা খানিকটা খুলে বাইরে উকি দিতেই দেখলো রোজ আর জিমিন দাঁড়িয়ে আছে। রোজকে দেখে তে দরজা খুলে দিয়ে সাইড হয়ে দাঁড়ালো। রোজের সাথে জিমিনও রুমের ভেতরে চলে এলো। তে ভালো করে তাকিয়ে দেখলো রোজের হাতে একটা আচারের বাটি। তে এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। আচার দেখে তে বড় বড় পা ফেলে রোজের পাশে গিয়ে বসলো। রোজ হাতে থাকা বাটিটা তের কোলের উপর রেখে বলো, আমের আচার ফুপি বানিয়েছে, খেয়ে দেখো অনেক মজা। আচার দেখে তের জিভে জল চলে এলো। এমনিতেই সে টক আর ঝাল খেতে অনেক ভালোবাসে, তার উপর এখন যেন আরও বেশি খেতে ইচ্ছে করছে। তবে ফুপি বানিয়েছে শুনে তে কিছুটা দমে যায় আর বলে, এগুলো ফুপি মনি বানিয়েছে? রোজ হ্যাঁ বোধক মাথা নাড়ে।
তে কয়েকটা ঢোক গেলে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেললো। রোজ অবাক চোখে তাকিয়ে বলল, খাচ্ছ না কেন? আমি আরও ভাবলাম আচার দেখে তুমি হামলে পড়বে। না আপি, আসলে আমার শরীরটা ভালো নেই। তোমার ভাই আমাকে ভাত পানি ছাড়া অন্য কিছু খেতে নিষেধ করেছে। বাহ, তুমি তো দেখছি জেকের কথা অনেক মানো। তো জেকেই কি তোমাকে সারাদিন দরজা আটকে বসে থাকতে বলেছে বুঝি? জিমিনের কথা শুনেতে চোখ কটমট করে জিমিনের দিকে তাকায়, তারপর হঠাৎ করে মেকি এসে বলে, কি যে বলে না জিমিন, আসলে আমি একটু বেশি সুন্দরী তো, সেই জন্যে হয়তো লোকে আমার উপর অনেক বেশি নজর দেয়। সেই জন্যই তো আমি নিজে থেকে ঘরবন্দি হয়ে আছি। তের কথা শুনে জিমিন বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলে, তে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে নাম ধরে ডাকছো? তে উত্তর না দিয়ে বাঁকা হাসলো। রোজও কপাল কুঁচকে বলল, তে, তুমি জিমিন আপুকে নাম ধরে বললে কেন? ও তোমার থেকে বয়সে অনেক বড়। রোজ আপু, সে বারবার তোমার ভাইয়ের নাম ধরে ডাকছে, সেটা তুমি শুনতে পাচ্ছ না? তোমার ভাই কি তার ছোট? তের কথা শুনে রোজ জিমিনের দিকে তাকিয়ে বলো, হ্যাঁ আমিও তো এটা লক্ষ্য করছি। জিমিন আপু, তুমি কেন ভাইয়ার নাম ধরে রাখো? আগে তো এরকম করতে না। জিমিনের অনেক রাগ উঠলেও নিজেকে স্বাভাবিক রেখে বলো, শোনো রোজ, যে কে আমার আপন ভাই না। তাছাড়া এটা তুমি জানতে নিশ্চয়ই যে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। সেই ক্ষেত্রে তাকে ভাই বলে ডাকাটা আমার পক্ষে সম্ভব না। তুমি ঠিক কি বলতে চাইছো জিমিন আপু? তের কথা শুনে জিমিন আবারও বলে ওঠে, আমি বলতে চাইছি যে খুব শীঘ্রই জেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তারপর আমি জেকের বউ হব। জিমিনের কথা শুনে তে হেসে উঠল আর বলল, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি মারা গেলেও আমার স্বামী তোমাকে বিয়ে করবে না। জিমিন কিছু বলতে চাইলেই রোজ তাকে থামিয়ে বলে, আপু চুপ করো প্লিজ। জিমিন বলে ওঠে, রোজ, আমি বুঝতেই পারছি না যে এত কিছু জানার পরেও তুমি কি করে এই মেয়েটাকে সাপোর্ট করতে পারো। রোজ একবার তের দিকে তাকায়, তারপর বলে, আমি শুধু জানি ভাইয়া তেকে ভালোবাসে, তাই সেসব নিয়ে যদি তার কোনো প্রবলেম না থাকে, আমার প্রবলেম কেন হবে? আমি শুধু চাই আমার ভাই ভালো থাকুক। রোজ জিমিন রোজের কথায় আরও রেগে গেল। হন হন করে বেরিয়ে যেতে নিলেই তে পেছন থেকে বলে ওঠে, আমার স্বামীকে আর একবারও নাম ধরে ডাকবে না, আর না তো আমাকে ডাকবে। সে তোমার ভাই হয়, তাই ভাইয়া বলে ডাকবে। আর আমাকেও আজকের পর থেকে ভাবি বলে ডাকতে শেখো। ডাকবো না? কি করবে তুমি? বেশি কিছু না, তুমি না ডাকলে আমার স্বামী তোমাকে আপু বলে ডাকবে, আর আমি তোমাকে নাম ধরে ডাকবো। তের কথা শুনে জিমিন রেগে মেগে তের দিকে তেরে আসলো। তের গায়ে হাত তুলতে যাবে তখনই তে বলে ওঠে, তোমার জেকে ভাই রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। তোমার সব কর্মকাণ্ডই সে হয়তো বসে বসে দেখছে। আমার গায়ে হাত তোলার মতো ভুল করবে না, তাহলে কিন্তু তোমার হাত আর হাতের জায়গায় থাকবে না। তের কথা শুনে জিমিন মুখ ঝাপটা মেরে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তের এরকম রূপ দেখে রোজ হতবাক হয়ে তাকিয়ে আছে আর বলে, তে, তুমি আপুকে এগুলো কি বললে? তে একটা মুচকি হাসি দিয়ে বলো, আপু আমার মনে হয় তোমাকে ভাবি আমাকে ডাকতে বারণ করাটাই আমার ভুল ছিল। বাড়ির সবাই ভুলেই গেছে যে আমি এই বাড়ির বউ হই, তাই আমি চাই তুমিও এখন থেকে আমাকে ভাবি বলেই ডাকো। রোজ মলিন হেসে বলো, যাক ভাবি, দেরিতে হলেও যে নিজের জায়গা ধরে রাখতে শিখেছো সেটাই অনেক। রোজ চলে যেতে নিলেই তে বলে ওঠে, আর একটু থাকুন আপু, আমার একা একা ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। তে হালকা হেসে পুনরায় বিছানায় বসলো। মাগরিবের ওয়াক্ত পর্যন্ত রোজ তের সাথেই থাকলো। তের বাবা মার মৃত্যু কিভাবে হয়েছে এসব নিয়ে রোজ প্রশ্ন করছে, আর তেও উত্তর দিয়েছে। এর বাইরে বেশি কিছু তে রোজকে জানায়নি। রোজ চলে যেতে নিলেই তে পিছু ডেকে বলে, আপু আচারের বাড়িটা নিয়ে যাও, এটা দেখলে আমার খেতে ইচ্ছে করবে। রোজ ঘুরে এসে বলে, তাহলে খাও না একটু, শুনেছি এই সময় কিছু খেতে ইচ্ছে করলে না খেয়ে থাকতে হয় না। তে বাড়িটা রোজের হাতে দিয়ে বলে, তোমার ভাইকে তো চেনোই, যদি জানতে পারে। আরে কিভাবে জানবে? তুমি ভাইয়াকে বলবে না, তুমি একটু খাও। তের মন চাইছে খেতে, কিন্তু মস্তিষ্ক বারণ করছে। তে নিজেকে সামলে বলে, না আপু আমি খাবো না, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। কথাটা বলেই তে ওয়াশরুমে চলে যায়। রোজও একটা ছোট্ট শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক একটা সিক্রেট কাজে এসেছে। তার সামনে 7 থেকে 8 জন গম্ভীর টাইপের লোক বসে আছে। মূলত লোকগুলো হচ্ছে গোয়েন্দা আর পুলিশের লোক। সবই তো শুনলেন, এবার যত তাড়াতাড়ি সম্ভব এর পেছনে যে আছে তাকে খুঁজে বের করুন। গোয়েন্দা টিমের একজন বলল, মিস্টার জিওন, আপনি কি শিওর যে এর সাথে আপনার বন্ধু ইয়োনো যুক্ত আছে? ইয়েস, আই এম ড্যাম শিওর। তবে ইয়োনোর সাথে আরও একাধিক লোক যুক্ত থাকতে পারে। পুলিশের টিমের একজন বলল, স্যার আপনি একদম নিশ্চিন্ত থাকুন, মাত্র 1 সপ্তাহের মধ্যেই আমরা কালপ্রিটকে খুঁজে বের করব। জাঙ্কুক আরও কিছুক্ষণ কথা বলে বাইরে বেরিয়ে আসে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 9টা। জাঙ্কুক গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল। 30 মিনিটের মধ্যে সে বাড়িতেও ফিরে আসে। রুমের সামনে এসে কয়েকবার নক করার পরেও তে দরজা খোলে না। তে, দরজা খোলো।
জাঙ্কুক কিছু সময় দাঁড়িয়ে থেকে আবারও নক করতে যাবে, তার আগে দরজা খুলে যায়। জাঙ্কুক একরাশ ক্লান্তি নিয়ে রুমে ঢুকলো। তারপর হাতে থাকা ওভারকোটটা সোফার উপর ফেলে দিয়ে কাবারের দিকে এগিয়ে যায়। সে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রাত 10টা পর্যন্ত জাঙ্কুক বাইরে থেকে কি করেছে সেটা ভেবে কুল কিনারা পাচ্ছে না তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক একটু অবাক হলে মুখে কিছুই বলল না। সে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে এসেও দেখে তে সেভাবেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক থেকে বল, ডিনার করেছো? তে কিছুই বলো না। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, কি হলো, চুপ করে আছো কেন? কোথায় ছিলেন আপনি? আমি রুমে একা আছি সেটা জেনেও কিভাবে সারাটা দিন নিশ্চিন্তে থাকতে পারলেন? জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলো, অফিসে গিয়েছিলাম, সেখান থেকে বোগামের নানুকে দেখতে গিয়েছিলাম, তারপর হসপিটালে গিয়েছিলাম পেশেন্ট দেখতে, সেখান থেকে বেরিয়ে পুলিশের কাছে আর ডিটেকটিভের কাছে গিয়েছিলাম। জাঙ্কুকের কথা শুনে তে আর রেগে থাকতে পারলো না। সে বুঝতে পারলো যে সারাদিন জাঙ্কুক অনেক পরিশ্রম করেছে। তে জাঙ্কুককে বলে, দুপুরে খেয়েছিলেন? জাঙ্কুক হ্যাঁ বলতো মাথা নাড়ে। তুমি খেয়েছিলে? আপনি যে দুজন সার্ভেন্টকে বলে গিয়েছিলেন তারা খাবার দিয়ে গিয়েছিল। গুড, চলো তাহলে ডিনার করে আসি। জাঙ্কুক তেকে নিয়ে ডিনার করতে নিচে এলো। বাড়ির সবাই আগে ডিনার করে নিয়েছে, এখন শুধু জাঙ্কুক আর তেই বাকি আছে। জাঙ্কুক তেকে নিয়ে ডিনার করে রুমে ফিরে এলো। রাত্রি 11টা। জাঙ্কুক আর তে শুয়েছিল। জাঙ্কুক হঠাৎ প্রশ্ন করলো, তুমি সারাদিন রুমেই ছিলে তে? কেউ তোমাকে ডাকতে আসেনি? এসেছিল, রোজ আপু আর জিমিন আপু এসেছিল। তাই কিছু বলেছে? আরে জিমিন আপু এখন আপনাকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখছে। তের কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায়। অন্ধকারে তের মুখ দেখা যাচ্ছিল না। জাঙ্কুক তখন বলল, তুমি এসব নিয়ে ওর সাথে তর্ক করেছো নাকি? করবো না তো কি করব। আমি বললাম আপনাকে যেন ভাইয়া বলে ডাকে, কিন্তু না, সে নাকি নাম ধরেই ডাকবে। তের কথা বলার ধরন শুনে জাঙ্কুক অজান্তে হেসে ওঠে। তবুও নিজের হাসি আটকে বলে, তাই নাকি? তারপর তুমি কি বললে? আমি বললাম যে সে যদি আপনাকে ভাইয়া বলে না ডাকে তাহলে আপনি তাকে আপু বলে ডাকবেন। কি, তুমি এসব বলেছো? হ্যাঁ বলেছি, তো কি হয়েছে? শুনুন, আপনি কালকে থেকে ওনাকে আপু বলেই ডাকবেন। জাঙ্কুক হঠাৎ এক হাতে তেকে নিজের কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, তাকে আপু বললে আমাকে কি দেবে শুনি? তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের চেহারা দেখা না গেলেও জাঙ্কুকে উত্তপ্ত শ্বাস প্রশ্বাস সে অনুভব করতে পারছে। তে আনমনেই জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমার আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। জাঙ্কুক হঠাৎ করে তেকে বিছানার সাথে চেপে ধরে তার উপর উঠে যায়। ফিসফিসিয়ে বলে, অনেক কিছু আছে। জাঙ্কুক থামলো, তারপর তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ঠোঁট জোড়া একবারের জন্য আমাকে দাও, বিনিময়ে আমি ওকে 100 বার আপু বলে ডাকবো। জাঙ্কুকের কথাগুলো শুনে তের হাত পা জমে গেল। সে হাত পা নাড়াতে চাইলেও নাড়াতে পারল না, কারণ জাঙ্কুক তার 2 হাত চেপে ধরে রেখেছে।